हेलो बच्चों, आप लोगों को फिर से स्वागत है आप लोगों का ब्यूटीफुल सा चैनल लूसीफर यूनिवर्स ऑफ फिजिक्स। मैं कौशिक शाह। आज हम लोग फिर मिल रहे हैं 2 दिन बाद और आज हम लोग डिस्कस करेंगे ऑप्टिक्स पार्ट 40। ठीक है। मेरे चेहरे से तो पता चल ही रहा होगा कि आज मैं बहुत खुश हूँ, क्योंकि मैंने ये ऑप्टिक्स पार्ट बहुत दिन पहले स्टार्ट किया था, तकरीबन 3 और 4 मंथ पहले। बीच में शायद 20 या 30 डेज जैसा मेरा वीडियोस अपलोड नहीं हुआ है, क्योंकि उस टाइम पे थोड़ा बिजी था मैं। तो लेकिन मैंने जब शुरू किया था तभी मतलब ऐसा टारगेट लेके शुरू किया था कि ये तो ख़त्म करना ही है। तो एक बहुत ही लंबा सा एक टॉपिक है और चैप्टर भी है 12 का, जहाँ से सबसे ज़्यादा मार्क 14 और रिड्यूस सिलेबस में तकरीबन 20 जैसा मार्क इससे आता है। ठीक है। तो होल सिलेबस का ये एक बहुत ही लार्जर एंड फर्दर एंड बिगर टॉपिक है। तो चलो कोई बात नहीं है। मैं खुश हूँ इसलिए कि ज़्यादातर बच्चे लोग और ख़ास करके टीचर लोग भी कोई कोई जो ये ऑप्टिक्स है उसको छोड़ देते हैं, क्योंकि ये बहुत लंबा है। और सच बताऊँ तो 1 साल में 12 का इतना बड़ा सिलेबस कंप्लीट करना थोड़ा सा मुश्किल भी होता है, तो कोई कोई ऑप्टिक्स को स्किप कर देता है। तो मेरे यहाँ पर वीडियोस मैंने डाल दिया है, पूरा ऑप्टिक्स का शुरू से लेके स्टार्ट तक पूरा टोटली एक्सप्लेनेशन है। तो जिसको भी थोड़ा सा हेल्प मिलेगा उसको ही ये वीडियो हेल्प करेगा। ठीक है। और चलो अभी हिंदी छोड़ते हैं, अभी बेंगली में बात करते हैं। তো যারা যারা অসুবিধা তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, তারা এখান থেকে হেল্প পাইবা, অবশ্যই পাইবা। যদি 14 মার্কস হয়, আমি যতটুকু ট্রাই করলাম এখান থেকে তো 14-এ 14ই কমন পড়ার কথা, যদি তোমরা মনে রাখতে পারো। আর ভিডিওগুলো আপলোড করলাম তার জন্য হয়তো বা এখন চ্যানেলে ভিউজ নাই বা ভিউজ কম, বা ইন ফিউচার মেবি যদি কেউ ভালো লাগে তো ভিডিওগুলো দেখতে পারো। বা কেউ যদি চায় যে অপটিক্স তো আমার শেষ হচ্ছে না, আমি কীভাবে এত তাড়াতাড়ি অপটিক্স পার্টটা কমপ্লিট করুম, বা অপটিক্সের এই টপিকটা, এই পোর্শনটা, এই চ্যাপ্টারটা, এই ইকুয়েশনটা বুঝতে প্রবলেম, তো অনেক সময় হয় কি সাডেনলি টিচার পাওয়া যায় না। তো তারা যে কোনো সময় নেট অ্যাক্সেস থাকলে তোমরা ভিডিওর যে কোনো ভলিউম, যে কোনো পার্ট, যে কোনো টপিক তোমরা প্লেলিস্ট থেকে ইজিলি দেখতে পারবা। ঠিক আছে। তো কথা বলে লাভ নাই, আজকে আমরা শুরু করি। আমরা তো পার্ট 40-র মধ্যে যেটা আপনার 40তম পার্ট ছিল, ওইটার মধ্যে আমরা ডিসকাস করেছিলাম আমরা সমাবর্তন, মিনস সমাবর্তন পার্টটা শুরু করেছিলাম অপবর্তন চ্যাপ্টারের পরে। ঠিক আছে। তো সমাবর্তন চ্যাপ্টারটা শুরু করার সাথে সাথেই আমি বলেছিলাম যে এটা নেক্সট ভিডিওতে শেষ করার আমি ট্রাই করুম। তো আজকে আমি সেটাই করি। এখানের মধ্যে সমাবর্তনের মধ্যে কিছু কিছু জিনিস, যেমন আমরা জাস্ট পরীক্ষাটা দেখেছিলাম যে টুরমালিন ক্যালাসের পরীক্ষা, টুরমালিন ক্যালাসের পরীক্ষা দ্বারা আমরা সমাবর্তন যে ধর্মটা আলোক শো করে বা প্রকাশ করে, এটা আমরা ইজিলি ডেসক্রাইব করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। তো ওই পরীক্ষার ফলাফলগুলা এবং সিদ্ধান্তগুলো আজকে আমি লেখা দিই। ঠিক আছে। তো এখানে পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যা। ঠিক আছে। ওইটার সাথে লিখতে পারো পরীক্ষা লব্ধ ফলাফলের ব্যাখ্যা। গত ডেটে আমরা ক্লাসটা একটু লেন্দি হওয়ায় আমি এখানে স্টপ করে দিয়েছিলাম। তো এখান থেকে আজকে আমরা শুরু করি পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যা। এখানে লেখা যায় আলোক তরঙ্গকে তির্যক তরঙ্গ হিসাবে ধরে নিলে এবং টুরমালিন ক্যালাসের আলোক অক্ষটিকে সরু রেখাচিত্রের সঙ্গে তুলনা করলেই উপরের পরীক্ষা বা গত পরীক্ষাটার ব্যাখ্যা পাওয়া যায়। আলোক তরঙ্গকে তির্যক তরঙ্গ, আলোক তরঙ্গকে তির্যক তরঙ্গ এবং আমাদের টুরমালিন ক্যালাসের টুকরোকে
टूरमालिन कैलासेर टुकरोके সরু রেখাছিদ্রের সাথে তুলনা করলে উপরের পরীক্ষার ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক আছে, উপরে বলতে গত ডেটে যে পরীক্ষাটা আমি দেখাইছিলাম, তো ওইখানে চিত্রের মধ্যে দেখো ও উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের তির্যক কম্পন এলোমেলো প্রকৃতির হয়। ও উৎস থেকে নিঃসৃত তির্যক তরঙ্গের প্রকৃতি এলোমেলো হয়, মানে ও থেকে যেসব তরঙ্গগুলো নিঃসৃত হয় তাদের প্রকৃতি এলোমেলো হয়ে থাকে, এগুলা কোনো নির্দিষ্ট হয় না। ঠিক আছে, আচ্ছা, তো এখন তাই আলোক রশ্মির ও এ অংশের প্রতিটি বিন্দুতে তাই আলোক রশ্মির ও এ অংশের প্রতিটি বিন্দুতে আমাদের কি হয়, ওয়াই ও জেড অক্ষ বরাবর কম্পনের দুটি লম্ব উপাংশ থাকে। ওয়াই ও জেড অক্ষ বরাবর কম্পনের দুটি লম্ব উপাংশ থাকে। ওয়াই ও জেড অক্ষ বরাবর কম্পনের দুটি লম্ব উপাংশ থাকে। C1 ক্যালাসের আলোক অক্ষ M1 N1, আমাদের যে চিত্রটা ড্র করেছিলাম, C1 ক্যালাসের আলোকীয় অক্ষ M1 M1, C1 ক্যালাসের আলোকীয় অক্ষ M1 N1 যেহেতু ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে রাখা আছে, যেহেতু ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে রাখা আছে, যেহেতু ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে রাখা আছে, তাই আলোক তরঙ্গর তির্যক কম্পনের ওয়াই উপাংশটি ক্যালাসটিকে অতিক্রম করে। তাই তির্যক তরঙ্গের ওয়াই উপাংশটি C1 ক্যালাসটিকে অতিক্রম করে। ঠিক আছে, ওয়াই উপাংশটি C1 ক্যালাসটিকে অতিক্রম করে বা ক্যালাসটিকে অতিক্রম করে। C1 ক্যালাসটিকে অতিক্রম করে। ঠিক আছে, নেক্সট আমরা লিখতে পারি তাই আলোক তরঙ্গের C1 ক্যালাসটিকে অতিক্রম করে, কিন্তু আমরা যে জেড উপাংশটি ওইটা শোষিত হয় বা অতিক্রম করতে পারে না। তো কিন্তু জেড উপাংশটি শোষিত হয়, এটা অতিক্রম করে না। একটি উপাংশ সম্পূর্ণ শোষিত হওয়ায় আলোর উজ্জ্বলতা অর্ধেক হয়ে যায়। একটি উপাংশ সম্পূর্ণ
শোষিত হয় আলোর উজ্জ্বলতা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আলোর উজ্জ্বলতা অর্ধেক হয়ে যায়। আলোক রশ্মি এ বি অংশে তির্যক কম্পনের শুধু ওয়াই অংশটিকে দেখানো হয়েছে। আলোক রশ্মি এ বি অংশে শুধুমাত্র ওয়াই উপাংশটিকে দেখানো হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা চিত্রের মধ্যে দেখো এ বি অংশে শুধু ওয়াই উপাংশটি দেখতে পাই। ঠিক আছে, তারপর এবার C2 ক্যালাসের M2N2 আলোক অক্ষটিও ওয়াই অক্ষের সমান্তরাল হলে এবার C2 ক্যালাসের M2N2 আলোক অক্ষটিও ওয়াই অক্ষের সমান্তরাল হলে তির্যক কম্পনের ওয়াই উপাংশটি C2 ক্যালাসটিকে অতিক্রম করে চোখে পৌঁছায়। ওয়াই অক্ষের সমান্তরাল হলে তির্যক কম্পনের ওয়াই উপাংশটি C2 ক্যালাস অতিক্রম করে চোখে পৌঁছায়। ঠিক আছে, এখন কিন্তু M2N2 আলোক অক্ষটিকে 90 ডিগ্রি ঘুরিয়ে জেড অক্ষের সমান্তরাল রাখলে কিন্তু M2N2 আলোকীয় অক্ষটিকে 90 ডিগ্রি ঘুরিয়ে জেড অক্ষের সমান্তরাল রাখলে তখন আর আলোক রশ্মি পাস হবে না। C2 ক্যালাসটি কম্পনের ওয়াই উপাংশটি সম্পূর্ণ শোষণ করে। C2 ক্যালাসটি আলোক রশ্মির ওয়াই উপাংশটি সম্পূর্ণ শোষিত করে। ফলে বিই অংশে কোনো কম্পনই থাকে না, অর্থাৎ আলোক তরঙ্গ অনুপস্থিত থাকে। ফলে বিই অংশে কোনো আলোক তরঙ্গ থাকে না, ফলে বা এতটুকু লেখলে চলবো, বিই অংশে কোনো আলোক তরঙ্গ থাকে না। এর জন্যই কোনো আলো চোখে এসে পৌঁছায় না। এর জন্যই কোনো আলো চোখে এসে পৌঁছায় না। চিত্রটার মধ্যে দেখো, চিত্রটার মধ্যে দেখলেই ক্লিয়ার হয়ে যাব। C2 ক্যালাসটিকে আরও 90 ডিগ্রি অর্থাৎ মোট 180 ডিগ্রি ঘুরালে এটা আবার ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়। C2
ক্যালাস্টিকে C2 ক্যালাস্টিকে আরও 90 ডিগ্রি অর্থাৎ মোট 180 ডিগ্রি ঘোরালে এর অক্ষ M2 N2 y অক্ষের সমান্তরাল হয়ে যায়, ফলে আলোক তরঙ্গ আবার C2 ক্যালাসের মধ্য দিয়ে যেতে পারে এবং BE অংশে আলোক তরঙ্গ দেখা যায়। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাখ্যা, যে আমরা পরীক্ষাটা করলাম, পরীক্ষার মাধ্যমে যে ফলাফলগুলো পাইলাম, এটা হলো তার ব্যাখ্যা। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এখন ঠিক আছে। তো তারপরে এই পরীক্ষার সিদ্ধান্ত কি, বা পরীক্ষা যে আমরা লিখলাম, পরীক্ষার থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি, এটাও একটু দেখার বিষয়। তো এটা আমি লেখায় দিই, পরীক্ষার থেকে পাওয়া সিদ্ধান্ত বা ফলাফল। তো দেখো, সিদ্ধান্ত আমরা কি কি নিতে পারি? পরীক্ষা ফলাফলের সিদ্ধান্ত: যখন কোনো সাধারণ আলোক তরঙ্গ একটি টুরমালিন ক্যালাস বা অনুরূপ কোনো মাধ্যমকে অতিক্রম করে, নাম্বার 1, যখন কোনো সাধারণ আলোক তরঙ্গ টুরমেলিন ক্যালাস বা অনুরূপ কোনো মাধ্যমকে অতিক্রম করে, টুরমালিন ক্যালাস বা অনুরূপ কোনো মাধ্যমকে অতিক্রম করে, তখন তার এলোমেলো তির্যক কম্পন একটি একমুখী তির্যক কম্পনে রূপান্তরিত হয়। তখন তার এলোমেলো তির্যক কম্পন একটি একমুখী তির্যক কম্পনে পরিণত হয়। একমুখী তির্যক কম্পনে পরিণত হয়। ঠিক আছে, 2 নম্বর সিদ্ধান্ত কি? আলোর মতো যে কোনো তির্যক তরঙ্গেরই সমাবর্তন হয়। আলোর মতো যে কোনো তির্যক তরঙ্গের সমাবর্তন হয়। এই হলো আমরা 2টা সিদ্ধান্ত। ঠিক আছে, তারপর এই হলো আমাদের টুরমালিন ক্যালাসের পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আলো আমাদের সমাবর্তন ধর্ম প্রকাশ করে বা আলোকের
সমবর্তন ধর্ম বর্তমান, এটা আমরা টুরমালিন ক্যালাসের পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি। এখন কিছু জিনিস লেখায় দেই, এটি সংজ্ঞা বা এমনি একটু পড়া নিবা, তো এটির ব্যাখ্যা এত বেশি একটা ইম্পর্টেন্ট না, তার জন্য লেখার দরকার নেই। তো কোয়েশ্চেন নাম্বার 1 আজকের, সমবর্তক কি? সমবর্তন তো দেখলাম, এখন দেখুন সমবর্তক এটা কি? এটা হলো যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, সেই যান্ত্রিক ব্যবস্থাকে সমবর্তক বলা হয়। সমবর্তক বলা হয়। যেমন আমরা টুরমালিন ক্যালাসের পরীক্ষাটা প্রকাশ করলাম, এখানে টুরমালিন ক্যালাসের সমবর্তক আর টুরমালিন ক্যালাসের M1N1 অক্ষ হইল আমাদের সমবর্তক অক্ষ, ঠিক আছে। তারপরে বিশ্লেষক, কোয়েশ্চেন নাম্বার 2, বিশ্লেষক কি? এটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সো এটি পড়বা ভালো করে। যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আলোক সমবর্তিত কি না এবং কি ধরনের সমবর্তন ঘটলো পরীক্ষা করে দেখা যায়, তাকে বিশ্লেষক বলে। যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আলো সমবর্তিত কি না, এবং যদি সমবর্তিত হয় কি ধরনের সমবর্তিত, এবং কি ধরনের সমবর্তন ঘটল তা পরীক্ষা করে দেখা যায়, এদের বিশ্লেষক বলে, ঠিক আছে। তারপর এমন আরো কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন, যেমন ধরো কোশ্চেন নাম্বার 3, কম্পন তল কি? কোশ্চেনে বোঝা যায় কম্পনের তল কি। কোশ্চেনের মধ্যে আনসার লুকানো, সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে, সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে, সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কম্পন তল বলা হয়। কম্পন তল বলা হয়। সমবর্তিত আলো বা সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কম্পন তল বলা হয়। সমবর্তন তল, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, সমবর্তন তল কি? এটা হলো নেক্সট কোশ্চেন। এটি সব শর্ট কোশ্চেন টাইপ, ছোট ছোট কোশ্চেন। কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তলের উপরে আলোক রশ্মিটি বর্তমান
কম্পন তলের সাথে লম্বভাবে অবস্থিত, কম্পন তলের সাথে লম্বভাবে অবস্থিত যে তলে আলোক রশ্মি বর্তমান, যে তলে আলোক রশ্মি বর্তমান সেই তলকে বলা হয় সমবর্তন তল। সমবর্তন তল অ্যাকচুয়ালি এগুলা একটু ফিগারের মাধ্যমে দেখাইলে ভালোই বা আশা করি। ফিগারের মাধ্যমে দেখাই দিয়ে একটু সুবিধা হইব। তো প্রথমে কি লিখছি, সমবর্তক। সমবর্তক বলতে আমরা যে টুরমালিন ক্যালাসের পরীক্ষাটা দেখাইছিলাম, এখানে টুরমালিন ক্যালাসের পরীক্ষাটা কি ছিল, এরকম আসলো। এটার মধ্যে আমরা দুইটা ক্যালাস রাখলাম, তারপরে আলোক তরঙ্গ এখান থেকে একটা আলোক তরঙ্গ, যেটা আমার ওয়াই কম্পোনেন্টও বর্তমান এবং এক্স কম্পোনেন্টও বর্তমান। এটা মানে এরকমভাবেও কম্পিত হয়, এরকমভাবেও কম্পিত হয়, এক্স অক্ষের সমান্তরালেও কম্পিত হয়, লম্বভাবে কম্পিত হয়। এটা C1 আর C2 এই দুইটা টুরমালিন ক্যালাস অতিক্রম করার সময় ব্লক হয়ে যায় বা এক্স অক্ষের সমান্তরাল কম্পনটা পাস হইতে পারে না। তো এই জায়গার মধ্যে কি করেছে, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, মানে এটার যে এরকম একটা তরঙ্গ এবং এরকম আরেকটা তরঙ্গের মধ্যে একটা যেটা এক্স অক্ষের সমান্তরাল ওইটা ব্লক হয়ে যায়, আরেকটা পাস করায়, মানে এটাকে আলোটাকে C1 ক্যালাসটা সমবর্তিত করায়। তার মানে এখানে C1 ক্যালাসটা হলো সমবর্তক। এরপর হইল বিশ্লেষক। বিশ্লেষক কি, আলোক সমবর্তিত কিনা পরীক্ষা করা হয়। এখানে পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় C2 ক্যালাসটা। কিভাবে, C2 ক্যালাসটা এরকমভাবে আছে, ঠিক আছে, এটা যেরকম এটা এরকম, মানে সেম অক্ষ বরাবর। এটাকে যদি আমরা ঘুরাই, রোটেট করি, এটা যদি সমবর্তিত হয় বা এটার দিক যদি একটা থাকে, তাহলে এই ক্যালাসটা অতিক্রম করার সময়, মানে এটাকে যখন আমরা ঘুরামো 90 ডিগ্রি ঘুরানোর পর এখান থেকে আলোক রশ্মি আর পাস হতো না। মানে এটা কি, এটা পরীক্ষা করতেছে যে এই আলোক রশ্মিটা সমবর্তক কিনা বা সমবর্তন কিনা, মানে সমবর্তিত আলো কিনা। তার মানে এখানে এটা হলো বিশ্লেষক। কম্পনতল কি, আলোক তরঙ্গ আমাদের এরকমভাবেও কম্পিত হয়, আবার এরকমভাবেও কম্পিত হয়। মানে একটা হলো XY তলে, মানে এরকমভাবে কম্পিত হয়, আরেকটা হলো XZ তলে, মানে এরকমভাবে কম্পিত হয়, এক্স অক্ষের সমান্তরাল। তো এটা হলো আমাদের কম্পন তল। আর সমবর্তন তল কি, এই ক্ষেত্রে সমবর্তন তল হলো আমাদের XY তল, যেটা কারণ জেড কম্পোনেন্ট যেটা মানে এক্স অক্ষের সমান্তরাল যেটা, এটা কিন্তু এটার পরে ব্লক হয়ে যায়, মানে এই জেড অক্ষর বরাবর যে তরঙ্গটা বা কম্পনটা এটা আর আয় না। তার মানে সমবর্তন তল বলতে এখানে XY তল, যে তলে আলোক রশ্মি সমবর্তিত হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের সমবর্তক, বিশ্লেষক, কম্পন তল এবং সমবর্তন তল। তারপর আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি, যেটা হলো আমাদের রৈখিক সমবর্তিত আলো। এটা আবার একটা নতুন জিনিস, যে রৈখিক সমবর্তিত আলো, এটা আবার কি। তো এটাও দেখতে লাগবো কোয়েশ্চেন নাম্বার 5। রৈখিক সমবর্তিত আলো কি, ঠিক আছে। তো এটা কি আমরা লিখি, সমবর্তিত আলো কম্পন একটি তলে সীমাবদ্ধ থেকে যদি সরল রেখা বরাবর সম্পাদিত হয়, সমবর্তিত আলো যদি একটি তলে
সমবর্তিত আলু যদি একটি তলে সীমাবদ্ধ থেকে সরল রেখা বরাবর সম্পাদিত হয়, সরল রেখা বরাবর সম্পাদিত হয়, সরল রেখা বরাবর সম্পাদিত হয়, তাহলে একে সমতল সমবর্তিত অথবা রৈখিক সমবর্তিত আলু বলা হয়। তাহলে একে সমতল সমবর্তিত বা রৈখিক সমবর্তিত আলু বলা হয়। সমতল সমবর্তিত বা রৈখিক সমবর্তিত আলু বলা হয়। মানে একটা তলে সীমাবদ্ধতা থেকে যদি এটা সরল রেখা বরাবর গমন করে। ঠিক আছে, এখন আমাদের কিছু নিয়ম জানতে লাগবো যে কোশ্চেন নাম্বার 6 সমবর্তিত বা অসমবর্তিত আলোক তরঙ্গ ড্র করার বা অঙ্কন পদ্ধতি যেটা আমরা যেরকমভাবেই মানে যে কোনোভাবে আমরা যদি রশ্মি বা তরঙ্গ ড্র করি, এটা দ্বারা সমবর্তিত বা অসমবর্তিত আলু বুঝাইতো না। ঠিক আছে, তার মানে অসমবর্তিত এবং সমবর্তিত আলোক রশ্মি অঙ্কনের পদ্ধতি লিখো। অসমবর্তিত এবং সমবর্তিত আলোক রশ্মি অঙ্কনের পদ্ধতি লিখো। বিশেষ করে 3টা পদ্ধতি বর্তমান, তো 3টা পদ্ধতি আমি লেখায় দিই, তোমরাও দেখানো। অসমবর্তিত আলোক তরঙ্গের আন্দোলন তরঙ্গের গতির অভিমুখের অভিলম্ব তলে সর্বদিকে ঘটে। কি কইছে? অসমবর্তিত আলোক তরঙ্গে আন্দোলন তরঙ্গের গতির অভিমুখের আন্দোলন তরঙ্গের গতির অভিমুখের অভিলম্ব তলে সর্বদিকে ঘটে। গতিমুখের অভিলম্ব তলে সর্বদিকে ঘটে। ঠিক আছে, অসমবর্তিত আলো যেটা। দেন তাই একে পারস্পরিক অভিলম্ব দিকে দুটি আন্দোলনের সমষ্টি বলে মনে করা হয়। তাই একে পারস্পরিক অভিলম্ব দিকে তাই একে পারস্পরিক অভিলম্ব দিকে দুটি আন্দোলনের সমষ্টি বলে মনে করা হয়। দুটি আন্দোলনের সমষ্টি বলে মনে করা হয়। ঠিক আছে, এটাকে দুইটা আন্দোলনের সমষ্টি বলে মনে করা হয়। এটা তোমরা চিত্রের মধ্যে দেখবা আমি কিরকমভাবে দেখাইছি। সেজন্য অসমবর্তিত আলোক রশ্মি আন্দোলনের ক্ষেত্রে ডট এবং বিপরীত চিহ্নযুক্ত ছোট রেখা একই সঙ্গে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই অসমবর্তিত আলো রশ্মি অঙ্কন করার ক্ষেত্রে বা অঙ্কন করার সময় ডট
মানে ফুল স্টপ বা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত ছোট রেখা ব্যবহার করা হয়। বিপরীত চিহ্নযুক্ত ছোট রেখা ব্যবহার করা হয়। এটা কিরকম? এরকম, মানে উভয় দিকেই এরকম। ঠিক আছে, এটা হলো ফার্স্ট রুলস। যেটা সেকেন্ড রুল, সমবর্তিত আলোর কম্পন কাগজের তলে সম্পাদিত হলে সমবর্তিত আলোর কম্পন কাগজের তলে সম্পাদিত হলে একে গতির অভিমুখের অভিলম্ব তলে একে গতির অভিমুখের অভিলম্ব তলে মানে যেদিকে গতি তার অভিলম্ব তলে বিপরীত চিহ্নযুক্ত ছোট রেখা দ্বারা বোঝানো হয়। অভিলম্ব তলে বিপরীত চিহ্নযুক্ত ছোট রেখা দ্বারা বোঝানো হয়। থার্ড পয়েন্ট, যেটা সমবর্তিত আলোর কম্পন কাগজের তলে অভিলম্বভাবে সম্পাদিত হলে সমবর্তিত আলোর কম্পন কাগজের তলের অভিলম্ব দিকে সম্পাদিত হলে কি করা যায়? একে আলোর গতির অভিমুখ বরাবর কতগুলি ডট দ্বারা বোঝানো হয়। একে আলোর গতির অভিমুখ বরাবর কয়েকটি ডট দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, এই হলো আমাদের তিনটা নিয়ম। বোঝা গেল? তারপর আছে আমাদের সমবর্তন কোণ। ঠিক আছে, এটা আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ওখানের যে কোশ্চেনটা, এটা পরীক্ষায় জীবনেও আসবে না, মানে নিয়মগুলা জাস্ট এটা আমাদের জানতে লাগবো, নাইলে আমরা ড্রয়িং করতে গেলে বা সমবর্তিত আলো অসমবর্তিত আলো ড্র করতে গেলে প্রবলেমে পড়ুন। ঠিক আছে, তো এটা আসার কথা না, কিন্তু এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হলো কোশ্চেন নাম্বার 7। সমবর্তন কোণ কি? সমবর্তন কোণ কি? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখানো যে সমবর্তন কোণটা কি, যে বিশেষ আপতন কোণের জন্য নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি যে নির্দিষ্ট আপতন কোণের জন্য কোনো নির্দিষ্ট প্রতিফলক তল থেকে কোনো নির্দিষ্ট প্রতিফলক তল থেকে
আলোক রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয়। আলোক রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয়। সেই কোণকে সমবর্তন কোণ বলে। ঠিক আছে, মানে যে নির্দিষ্ট কোণের জন্য প্রতিফলক তল থেকে আলোক রশ্মি প্রতিফলনের পর সমবর্তিত আলোক রশ্মিতে পরিণত হয় তাকেই বলা হয় সমবর্তন কোণ, যেটাকে আমরা আইপি দিয়ে প্রকাশ করি। পি ফর পোলারাইজেশন, যেটার বাংলা মিনিং সমবর্তন, যেটাকে আমরা প্রকাশ করি আই সাফিক্স পি দিয়ে। সমবর্তন কোণ আই সাফিক্স পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস, কোশ্চেন নাম্বার 8, আলোর সমবর্তন সংক্রান্ত ব্রুস্টারের সূত্রটি লিখো। ব্রুস্টারের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা আমি লেখা দিতেছি, তো জেনারেলি সূত্রটাই শুধু আসে। তো সূত্রটা কি? সূত্রটা হলো যে সমবর্তন কোণের ট্যানজেন্ট, সূত্রটা লেখাই দিয়ে আগে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। সমবর্তন কোণের ট্যানজেন্টের মান, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্কের সমান। এই হলো আমাদের ব্রুস্টারের সূত্র। এখন এটার ব্যাখ্যা দিতে গেলে আমরা জেনারেলি এখানে কি লিখতে পারি? সমবর্তন কোণের ট্যানজেন্ট মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। তো এখানে যদি আমরা একটা প্রতিসারক মাধ্যম আঁকলাম, তারপরে এটার অভিলম্ব যেটা, এখান থেকে আলোক রশ্মি প্রতিফলিত হলো, তারপরে ধরো প্রতিসৃত হলো কিছু অংশ, এখানের মাধ্যমে আমরা এখন এটাকে নাম দেওয়া দাও এম ড্যাশ। এটা আরেকটা মাধ্যম, যেটা আমি রেড কালার ডট 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 দিয়ে দেখাই। এটা আমরা জলও ধরতে পারি, আবার কাঁচও ধরতে পারি, মানে এটা ট্রান্সপারেন্ট বা যেটার মধ্যে দিয়ে আলোক রশ্মি পাস হতে পারে। ঠিক আছে, এর মধ্যে এটা হলো আমাদের সমবর্তন কোণ আইপি, এটা হলো পি, এটা হলো আর, এখানে সমবর্তিত আলো, বোথ সাইড দিকে এরো দিলাম, আর এখানে ডট। ঠিক আছে, আর এটা হলো বোথ সাইড দিকে এরো,
ঠিক আছে। তো এখানের মাধ্যমে এটার প্রতিসরাঙ্ক যদি আমরা ধরি মিউ, এটার প্রতিসরাঙ্ক ধরলাম মিউ, তাইলে কি লিখুম আমরা? তাইলে লিখুম যে 10IP ইকুয়ালস টু মিউ। এটা হলো ব্রুস্টারের সূত্র অনুসারে 10IP ইকুয়ালস টু মিউ, যেখানে মিউ কি? মিউ হলো প্রতিসরক মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে। এরপরে আরেকটা কি? আরেকটা হলো আইপি। কি? আইপি হলো আমাদের কি বলে এটাকে? সমবর্তন কোণ। ঠিক আছে। তারপর একটা লাস্ট কোশ্চেন লেখাই দেই, এটা হলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেকবারই বোর্ডে বা টেস্টে বা পি বোর্ডে এসে থাকে, তো এটা খুব ভালো করে পড়বা। এটা তোমরা কোশ্চেন পেপার ঘাটলে কইতে পারবা। এটা অনেকবারই এক্সামে এসেছে, আর টেস্ট পেপারে এটা আগে প্রায় স্কুলেই দেখা যেত। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো পোলারয়েড কি, এর ব্যবহার লিখো। পোলারয়েড কি, এর ব্যবহার লিখো। এই হলো গিয়া কোশ্চেন। পোলারয়েড হলো সমবর্তন ফলক, যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা হয়। পোলারয়েড কি? পোলারয়েড হলো সমবর্তন ফলক, সমবর্তন ফলক। পোলারয়েড হলো সমবর্তন ফলক, যার সাহায্যে সমবর্তিত, পোলারয়েড হলো সমবর্তন ফলক যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা হয়। ঠিক আছে, এক কথায় শেষ। পোলারয়েড কি? এটা আবার কি? নাইট্রোসেলুলোজ ফলকে ছোট ছোট হ্যারাপথেটাইট কেলাস বসিয়ে পোলারয়েড তৈরি করা হয়। এটা লেখলে লিখতে পারো নাইট্রোসেলুলোজ ফিল্মে ছোট ছোট হ্যারাপথেটাইট, ছোট ছোট হ্যারাপথেটাইট নাইট্রোসেলুলোজ ফিল্মে ছোট ছোট হ্যারাপথেটাইট কেলাস বসিয়ে, নাইট্রোসেলুলোজ ফিল্মে ছোট ছোট হ্যারাপথেটাইট বসিয়ে পোলারয়েড ব্যবহার করা হয়। ঠিক আছে, সরি, পোলারয়েড তৈরি করা হয়। তো পোলারয়েড কি দেখা গেল। এখন হলো এর ব্যবহার, মানে পোলারয়েডের ব্যবহার। তো পোলারয়েডের ব্যবহারটা কি? পোলারয়েডের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে। ফার্স্ট ব্যবহার যেটা, পোলারয়েডের সাহায্যে খুব সহজে এবং অল্প খরচে সমবর্তিত আলো উৎপন্ন ও বিশ্লেষণ করা যায়। পোলারয়েডের সাহায্যে খুব অল্প খরচে এবং সহজে, খুব সহজে এবং অল্প খরচে সমবর্তিত আলো উৎপন্ন করা যায় এবং বিশ্লেষণ করা যায়, এবং বিশ্লেষণ করা যায়।
2 নম্বর যেটা, উন্নত সানগ্লাসে কাচের পরিবর্তে পোলারয়েড ব্যবহার করা হয়। উন্নত সানগ্লাসে কাচের পরিবর্তে পোলারয়েড ব্যবহার করা হয়। কাচের পরিবর্তে পোলারয়েড ব্যবহার করা হয় যার ফলে চোখ বেশি আরামদায়ক মনে হয়। আরামদায়ক মনে হয়। 3rd নাম্বার যেটা, এটা কি, গাড়ির হেডলাইট এবং জানালার স্ক্রিনে পোলারয়েড লাগানো হয়। গাড়ির হেডলাইট এবং জানালার স্ক্রিনে পোলারয়েড লাগানো হয়। আমরা যে গাড়ি ব্যবহার করি, গাড়ির হেডলাইট এবং জানালা স্ক্রিনেও পোলারয়েড লাগানো হয়। এর ফলে সামনে থেকে আগত তীব্র আলো গাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। এর ফলে সামনে থেকে আসা তীব্র আলো, সামনে থেকে আসা তীব্র আলো, এর ফলে সামনে থেকে আসা তীব্র আলো গাড়ির ভিতর প্রবেশ করতে পারে না। গাড়ির ভিতর প্রবেশ করতে পারে না। 4th অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা, ত্রিমাত্রিক সিনেমা তৈরিতে পোলারয়েড ফিল্ম ব্যবহার করা হয়। ত্রিমাত্রিক, যেটা কেউই চিনো না কিন্তু এটা চিনো, 3D। ত্রিমাত্রিক সিনেমার ফিল্ম তৈরিতে পোলারয়েড ব্যবহার করা হয়। পোলারয়েড ব্যবহার করা হয়। এই হলো পোলারয়েডের ব্যবহার, মানে আমরা কোন কোন জায়গায় পোলারয়েড ব্যবহার করি। ঠিক আছে, উঠে নাও সুন্দর করে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তো এটা পড়বা ভালো করে। বোঝা গেল? তো এখানের মধ্যে মোটামুটি আমরা সবই শেষ। এখানের মধ্যে আরও এক্সট্রা যদি 1-2টা কোয়েশ্চেন লেখা যায়, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি লেখাই দিই। এটা বোধহয় কোয়েশ্চেন নাম্বার 10 হবে আজকের। বা তোমরা প্র্যাকটিসের জন্য আমি কিছু কোয়েশ্চেন লেখাই দিই, এগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, সমাবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা কিন্তু আমাদের শুধু এক চ্যাপ্টারের না, এটা আমাদের সংকট কোণের চ্যাপ্টার, মানে আলোক
রশ্মি এবং আলোক তরঙ্গ দুইটা পার্ট মিললা এই কোশ্চেনটা। তো এটা আনসারটা দেখো, ব্রুস্টারের সূত্রানুসারে আমরা একটু আগে দেখলাম, ব্রুস্টারের সূত্রানুসারে আমরা কি দেখলাম, ব্রুস্টারের সূত্রানুসারে মিউ ইকুয়ালস টু 10 আইপি, মিউ ইকুয়ালস টু 10 আইপি, ঠিক আছে, যেখানে আইপি ইকুয়ালস টু সমাবর্তন কোণ, সমাবর্তন কোণ। আবার স্নেলের সূত্রানুসারে মিউ ইকুয়ালস টু 1/θc, স্নেলের সূত্রানুসারে এটা আবার আমরা দেখছিলাম মিউ ইকুয়ালস টু 1/sinθc, θc ইকুয়ালস টু সংকট কোণ, সংকট কোণ, ঠিক আছে। 10 আইপি, যেখানে আইপি হইল আমরা কি, আইপি হলো আমাদের সমাবর্তন কোণ, আর স্নেলের সূত্র অনুসারে মিউ ইকুয়ালস টু 1/sinθc, যেখানে θc হলো সংকট কোণ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 10 আইপি ইকুয়ালস টু 1/sinθc, ঠিক আছে। তো এটারে করা যায় 10 আইপি 1/sinθ মানে কোসেক থিটা, মানে কোসেক θc। তার মানে এটাকে লেখা যায় আইবি ইকুয়ালস টু 10 ইনভার্স কোসেক θc। এটাই হলো আমাদের সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। সম্পর্কটা কি, সম্পর্কটা হলো আইপি ইকুয়ালস টু 10 ইনভার্স কোসেক θc, এই হলো আমাদের সম্পর্ক। দেখো তাইলে আমাদের এই পর্যন্ত অপটিক্স থিওরি পার্ট সমাপ্ত, ইন্ড, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের অপটিক্স থিওরি পার্ট, রে অপটিক্স প্লাস ওয়েভ অপটিক্স যাই বলো এখানে শেষ। তো তারপরে আমরা নতুন চ্যাপ্টার বা ইউনিট একটা শুরু করুন। তার আগে তোমরা চ্যাপ্টারটা ভালো করে দেখানো, কারণ এই চ্যাপ্টারটা অনেক লেন্দি, অনেক মেহনত করতে হইব এই চ্যাপ্টারের মধ্যে। আর আমরা যেই থিওরি বা ছোট ছোট কোয়েশ্চেনগুলো, এগুলা তোমরা নিজেরাই তৈরি করতে পারবা, বা আমি তো বোর্ডে সব কোয়েশ্চেন উইথ আনসার লেখাইয়া দিছি। তারপরও আমি নিজের মেটেরিয়ালস আপলোড করে দেবো, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া দেবো। প্রত্যেকটি চ্যাপ্টারের বা প্রত্যেকটি ইউনিটের আলাদা আলাদা চ্যাপ্টারের পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে সব আপলোড করে দেবো। ওইখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবা। তো ওইখানে তোমরা সিরিয়াল বাই খুব সুন্দর করে লেখানো আছে, ওইখান থেকে তোমরা পড়তে পারবা, নোট করারও দরকার নেই। যাদের নোট করা অভ্যাস তারা এখান থেকে খাতার মধ্যে সুন্দর করে নোট করে তুলতে পারো। তো নেক্সট কয়েকটা ভিডিওর মধ্যে, কয়েকটা না মোটামুটি ভালো কয়েকটা ভিডিও হইব, এগুলোর মধ্যে আমরা অপটিক্সের অঙ্ক দেখুন। অঙ্ক তো হিউজ পরিমাণ আছে অপটিক্সের মধ্যে, কারণ অপটিক্সের মধ্যে চ্যাপ্টারই অনেকগুলা, মানে আলোকের মধ্যে চ্যাপ্টারই অনেকগুলা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 10টা করে অঙ্ক ধরি, তাইলেও 10টা চ্যাপ্টারের প্রায় 100-এর মতো অঙ্ক। তো দেখা যাক কতটুকু পর্যন্ত করা যায়। তো অপটিক্সের অঙ্ক চলবো, তার সাথে সাথে আমরা প্যারালালি অন্য চ্যাপ্টারের থিওরিও চলবো, ঠিক আছে। তো ভিডিও কোন কোন ডেটে কী কী ভিডিও আপলোড হইব এগুলো আমি আগেই ইনফর্ম করে দেবো। তো ঠিক আছে, আজকে থাক। তো দেখা হইব আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ লেগা টাটা।